খুবই চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আছে। খবরটি হচ্ছে এই যে সেন্টকমের দুজন কমান্ডার সরাসরি বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে। যদি যুদ্ধ বন্ধ না করা হয় তাহলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। তাদের এই দুইজনের অস্বীকৃতি, অর্থাৎ তারা যে যুদ্ধ করতে অস্বীকার করেছে, এই অস্বীকৃতি জানানো হয়েছে মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল কেইনকে। এই কথা কে ফাঁস করলো? সিআইএর সাবেক একজন কর্মকর্তা এবং অ্যানালিস্ট, বিশ্লেষক, গবেষক। তাহলে এই জায়গায় সরাসরি বলা যাচ্ছে যে ভদ্রভাবে মার্কিন সামরিক বাহিনীতে বিদ্রোহ হয়েছে। তাদের এই যে অস্বীকৃতি, এই বিষয়টা মার্কিন সরকার কিভাবে হ্যান্ডেল করবে সেটা অনেক বড় প্রশ্ন। একই সাথে একথা একদম অবধারিতভাবে বলা যাচ্ছে, বহু বড় বড় বিমানবাহী যুদ্ধজাহাজ বানিয়ে আমেরিকা তার মূল ভূখণ্ড থেকে যে কোনো যুদ্ধকে নিরাপদ দূরত্বে নিয়ে গেছে। এইভাবে যুগের পর যুগ আমেরিকাকে নিরাপদ রেখেছিল। কিন্তু এখন যখন যুদ্ধ চলছে তখন মূল আমেরিকা আর নিরাপদ নয়। কিভাবে নিরাপদ নয় সেই বিশ্লেষণও আমি আজকের এই ভিডিওতে করব। এছাড়া আরও বেশ কিছু ছোট ছোট খবর আছে, আমি সেই খবরগুলো আপনাদেরকে জানাবো। যেমন ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সের ফেয়ারফোর্ট বিমান ঘাঁটি, এই বিমান ঘাঁটিতে মার্কিন যুদ্ধ বিমান থাকতো এবং এই বিমান ঘাঁটি ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময়। সেই ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ভয়াবহ, যার কারণে অনেক বড় খবর হিসেবে এসেছে গণমাধ্যমে। কেন এই অগ্নিকাণ্ড, এর ফলাফলটা কি, একই সাথে আমি আপনাদেরকে জানাবো। এই খবরটা হয়তো আপনারা এরই মধ্যে জেনেছেন, কিন্তু এর ব্যাখ্যা প্রয়োজন, আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েল আয়রন ডোম মোতায়েন করেছে। এর আসলে প্রেক্ষাপট এবং পরিণতি কী সেটাও আলোচনা করা প্রয়োজন। তো সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম যে আলোচনা ছিল, যে পয়েন্টটি ছিল সেটি আমি বলি। মার্কিন সামরিক বাহিনী এদের সারা বিশ্বে বিভিন্ন অঞ্চলে ভাগ করা আছে। সেন্টকম যে অঞ্চলটা দেখাশোনা করে সেটা মিশর থেকে একেবারে কাজাকিস্তান পর্যন্ত, অর্থাৎ চীনের পাদদেশ পর্যন্ত, এপাশে ভারত মহাসাগর পর্যন্ত, ওপাশে তুরস্ক, বলকান এরিয়া এ পর্যন্ত, বিশাল বিরাট এরিয়া। এই বিরাট এরিয়ার বিমান বাহিনী এবং নৌবাহিনীর যে কমান্ডার, তারা দুইজন বলেছেন যে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে হবে ইরানের বিরুদ্ধে, আর যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করার উচিত হবে না। সেন্টকমের আওতায় যে বিমান বাহিনীর প্রধান, বিমান বাহিনীর কমান্ডার, তার নাম হচ্ছে অ্যালেক্সাস গ্রিনকেভিচ, আর নৌবাহিনীর কমান্ডারের নাম ব্র্যাড কুপার, অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এই দুইজন ব্যক্তি বলেছেন, তার মানে সেন্টকমের বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধান, মূলত যুদ্ধ ইরানের বিরুদ্ধে তারাই করেছে, তাদের নেতৃত্বেই যুদ্ধ হয়েছে। এই দুইজনই বলছেন যে এখন যুদ্ধ বন্ধ করা দরকার, ইরানের বিরুদ্ধে আর যুদ্ধ করার প্রয়োজন নেই, আমাদের ক্ষতি হবে। এই কথা কে বলেছেন? এই কথা বলছেন ডিডি জিওপলিটিক্স নামে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ, যেটা, এই সিআইএর সাবেক কর্মকর্তা এবং অ্যানালিস্ট, বিশ্লেষক ল্যারি জনসন। এই ল্যারি জনসন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, খুবই চমৎকার বিশ্লেষণ করেন, বিশেষ করে আমেরিকার পলিটিক্সগুলো, আমেরিকার সামরিক বাহিনী বা গোয়েন্দা বাহিনীর কর্মতৎপরতা সম্পর্কে তিনি খুব ভালো বিশ্লেষণ করতে পারেন, কারণ তিনি নিজেই তো ওই কর্মকর্তাই ছিলেন। তিনি বলছেন এই কথা। এখন ল্যারি জনসনের মত হচ্ছে যে এই দুই কমান্ডারের মতামত না শুনে ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধের নির্দেশ দেন, সেন্টকমকে যদি বলে না ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করো, তাহলে ল্যারি জনসনের মতে আমেরিকার জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসবে এবং একই ধরনের বিপর্যয় নেমে আসবে ইসরায়েলের জন্য। কেন বিপর্যয় নেমে আসবে তার আগে বলি, ব্র্যাড কুপার এবং অ্যালেক্সাস গ্রিনকেভিচ বিমান বাহিনীর কমান্ডার এবং নৌবাহিনীর কমান্ডার,
এই দুজন কেন এই সময় এই কথা বলছেন? তারা যুদ্ধ করবেন না? তাহলে এটা কি মার্কিন সামরিক বাহিনীতে বিদ্রোহ নাকি? যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ, তার অধীনে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল কেইন। তো এই দুইজন আরও বেশ নিম্ন পর্যায়ের, অর্থাৎ একেবারে নিম্ন পর্যায়ের না, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যানের অধীনে তো তারা, আর তার উপরে তো ডোনাল্ড ট্রাম্প। এই পর্যায়ের কর্মকর্তারা তারা কেন যুদ্ধ করতে অস্বীকৃতি জানালেন, যারা মূলত ইরানের বিরুদ্ধে এতদিন যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং এখন যুদ্ধ করলে তাদেরকেই যুদ্ধ পরিচালনা করতে হবে? তারা কেন বলছেন এই কথা যে তারা যুদ্ধ করবে না, যুদ্ধ করতে পারবে না, যুদ্ধ করাটা উচিত হবে না, ঠিক হবে না? কারণ কি? আমার কাছে মনে হচ্ছে এর পেছনে সব ধরনের কারণ আছে। অর্থনৈতিক কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, সামরিক কারণ আছে, এরপরে আঞ্চলিক যে প্রভাব প্রতিপত্তি, সমস্ত ভূ রাজনীতির যে কারণ, সমস্ত সব কারণ আছে। যেমন এই যুদ্ধ যদি আরও চলে, মোটামুটি সব জায়গা থেকে খবর আসছে, সব জায়গা থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, সব জায়গা থেকে আঙুল তোলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যে রিপাবলিকান দল আছে, এই দল আগামী মিড টার্ম ইলেকশনে ভরাডুবির মুখে পড়তে যাচ্ছে। তাদের জন্য ইরানের এই যুদ্ধ একটা অভিশাপ হয়ে দাঁড়াবে, মারাত্মক রকমের পতন। আপনারা শুনলে অবাক হবেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেটিং এখন মাত্র 33%, মাত্র 33%, অর্থাৎ 100 জনের ভেতরে মাত্র 33 জন তাকে সমর্থন দিচ্ছেন এবং 67 জন তার বিপক্ষে। তার মানে পুরো ডেমোক্র্যাট দল তার বিপক্ষে, রিপাবলিকান দলের একটা বিরাট অংশ তার বিপক্ষে। তাহলে কি দাঁড়াচ্ছে? যদি ভরাডুবি ঠেকাতে চায় তাহলে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে হবে। আবার যুদ্ধ বন্ধ করলেও ডোনাল্ড ট্রাম্পের ভরাডুবি অবশ্যম্ভাবী রাজনৈতিকভাবে, কিন্তু যদি যুদ্ধ বন্ধ করে তাহলে আরও ক্ষতি বাঁচানো যাবে। যেমন কি ক্ষতি? মার্কিন বাহিনীর অস্ত্র, গোলা বারুদ ফুরিয়ে গেছে, অনেক কমে গেছে, ক্ষেপণাস্ত্র কমেছে, ইন্টারসেপ্টার কমেছে, বহু সংখ্যক বিমান ধ্বংস হয়েছে। আসলে আমরা যে চিত্র পেয়েছি এখন পর্যন্ত, এটা প্রকৃত চিত্র না, আরও অনেক বেশি বড় বড় চিত্র আছে। আরটিতে রাশিয়া টুডের একটা বিশ্লেষণধর্মী খবরে দেখলাম যে কি ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকার। আমি এটা নিয়ে আলাদা ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ, আশা করছি। ভয়ঙ্কর ক্ষতি। আপনার C-130 হারকিউলিস বিমান কতগুলো ধ্বংস হয়েছে, বিভিন্ন জায়গায় ধ্বংস হয়েছে। এটা শুধু এই উপসাগরীয় দেশগুলোতে ধ্বংস হয়েছে তা না, আরও বিভিন্ন জায়গায় ধ্বংস হয়েছে। ইরানের ভিতরে ধ্বংস হয়েছে, এরপরে ইসরায়েলেও ধ্বংস হয়েছে, ইসরায়েলে থাকা বিমানও ধ্বংস হয়েছে। এরপরে F-35 গেছে, F-15 গেছে, F-16 গেছে, F-22 কত দূর কী হয়েছে জানেন, অ্যাওয়াক্স বিমান গেছে, তারপরে A-10C যেটা, সে বিমান গেছে, ব্ল্যাক হক হেলিকপ্টার গেছে। মানে হেন কোনো বিমান, হেন কোনো এয়ারক্রাফট নেই যা ধ্বংস হয়নি ইরানের হাতে। এবং আপনারা সবাই জানেন যে জেনারেল রাডফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন কি ঘোরাঘুরি করে বেরিয়েছে, কী অবস্থায় লুলো ল্যাংড়া হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে অনেকগুলো জাহাজ ধ্বংস হয়েছে। হরমুজ প্রণালীতে আমেরিকা ব্লকেট দেওয়ার পরে কী অবস্থা আমরা তো দেখতে পাচ্ছি। হরমুজ প্রণালীর ব্লকেট ইরান যে আটকে দিয়েছে, সেটা কি আমেরিকা খুলতে পেরেছে? পারেনি। শুধু তাই না, আমেরিকা খুলতে ওখানে কোনো যুদ্ধ জাহাজ পাঠাবে না হরমুজ প্রণালী এলাকায়, সব ধ্বংস হয়ে যাবে। কারণ কি? এই গত শনিবারেও ইরান তার সাগরের নিচেই, আন্ডার সি, সাগরের নিচে যে তাদের যে মিসাইল সিটি আছে এবং নৌবাহিনীর যে বিরাট সাজসজ্জা রয়েছে, বিশাল বিরাট ব্যাপার, সেগুলো গত শনিবারেও দেখিয়েছে। ওখানে কোনো যুদ্ধ জাহাজ গেলে ফিরে আসবে না। তাহলে হরমুজ প্রণালী আমেরিকার জন্য চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে, অন্তত সামরিক কার্যকলাপের জন্য, সামরিক তৎপরতার জন্য। বাহরাইনে যে সমস্ত জাহাজ টাহাজ আছে, এগুলো ফেরত আনবে কীভাবে, বের করে আনবে কীভাবে, সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, যুদ্ধ যদি করে তাহলে আরও কী বিপর্যয় নেমে আসবে। আমেরিকার অর্থনীতি ধ্বংস হবে, তাদের এই যে অস্ত্রের যে অবস্থা সেটা করুণ হবে, আর কোনো প্রিপারেশনই থাকবে না বলা যায়। রাজনৈতিক বিপর্যয় তো ডোনাল্ড ট্রাম্পের জন্য আছেই। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিপর্যয় মানে তার প্রশাসনের যে সেট আপ আছে তাদের সবাইকে বিদায় নিতে হবে। মিড টার্ম ইলেকশনে যদি ডোনাল্ড ট্রাম্প ফেল করে, তার দল ফেল করে, তাহলে সংখ্যাগরিষ্ঠতা পাবে ডেমোক্র্যাট দল।
তখন এই ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচমেন্টের মুখোমুখি করবে, অনিবার্য। কারণ আমেরিকার ভয়ঙ্কর ক্ষতি করে ফেলছে ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে বড় ক্ষতি কি? আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার যে পজিশন ছিল, সেই পজিশন ধ্বংস হয়ে গেছে, তার কোনো প্রভাব প্রতিপত্তি থাকবে না। মধ্যপ্রাচ্য থেকে তার ঘাঁটি সরিয়ে নিতেই হবে যে পরিস্থিতি। শুধু তাই না, পেট্রো ডলারের অবস্থান শেষ, যাবে কোথায়? তেলের বাজার, তেল এবং পেট্রো ডলার দিয়ে যে সারা বিশ্বকে কন্ট্রোল করতো, সেটা শেষ হয়ে যাবে। ইরান, চীন এবং রাশিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, নতুন বিশ্বের নেতৃত্ব দিতে আপনারা এগিয়ে আসুন। আমি তো আগেই বলেছি, ইরান, রাশিয়া এবং চীন তারা এক বলয়। এবং আর এক চিজে আঞ্চলিক ট্যুর করছে, আঞ্চলিক সফর করছে। তার মূল মেসেজটা কি? মূল মেসেজটা হচ্ছে আমেরিকাকে বাদ দিয়ে আঞ্চলিক জোট গঠন করা এবং মধ্যপ্রাচ্যে আমেরিকাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, দমন করতে হবে এবং এখান থেকে এক্সপেল করতে হবে। ইরানের টার্গেট এটা। নট অনলি দ্যাট, ইরান আরও কাজ করবে। ইরান আমেরিকাকে আন্তর্জাতিক অঙ্গনে যে কতটা নাজেহাল করবে আপনারা অপেক্ষা করুন। দেখেন যে কি অবস্থা করে। যেমন ডিপ্লোম্যাটিক্যালি তেমনি আইনগতভাবে আমেরিকাকে আইনের মুখোমুখি করবে ইরান ছেড়ে দেবে না। সেক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা নাস্তানাবুদ হয়ে যাবে। যুদ্ধ বন্ধ করলে হয়তো কিছুটা রেহাই পেতে পারে। কূটনৈতিকভাবে আমেরিকা মারাত্মকভাবে কোণঠাসা হয়ে পড়ছে সারা বিশ্বে, অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি। আরব মিত্ররা এখন ডলার চাইছে, যদি ডলার না দেয় তাহলে চীনের মুদ্রার দিকে চলে যাবে, তারা চীনের সাথে সহযোগিতা বাড়াবে। এরপরে নেটো জোটের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন, স্পেন তো একেবারে সরাসরি বিদ্রোহ করে বসেছে বলা যায়। তো এই পরিস্থিতিতে ব্র্যাড কুপার এবং অ্যালেক্সাস গ্রিনকেভিচ তারা, আমি মনে করি যে বুদ্ধির পরিচয় দিয়ে তারা যুদ্ধ বন্ধ করতে সুপারিশ করেছেন। এটা সুপারিশের অন্তরালে সরাসরি এই মেসেজ দেয়া যে আমরা যুদ্ধ করতে রাজি না, আমরা যুদ্ধ করতে পারবো না। এই জায়গায় যদি ডোনাল্ড ট্রাম্প তাদের কথা অমান্য করে, না শুনে যদি যুদ্ধের নির্দেশ দেয়, ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা পড়বে কেন তা তো বললাম, ইসরায়েল কেন পড়বে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুইজন লিডার এক হয়ে সামনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে বেনেট নাফতালি এবং ইয়াইর লাপিদ, এই দুইজন ব্যক্তি ঐক্যবদ্ধভাবে নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচন করবে। তাই যদি হয় নেতানিয়াহুর ভাগ্য বিপর্যয় ঘটবে অনিবার্যভাবে। নেতানিয়াহু পাশ করতে পারবে না। ইসরায়েলের জনগণ ভীষণভাবে ক্ষিপ্ত। ইসরায়েল সামরিকভাবে মারাত্মক রকমের বিপর্যয়ের মুখে, আপনারা সবাই জানেন। সহজ কথা আমি আবারও বলি যে দিমোনা পরমাণু কেন্দ্রের কাছে যখন ইরান হামলা চালিয়েছে, তখন বুঝতে হবে যে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা কতটা শ্যাটার্ড করে দিয়েছে, ভেঙে চুরে দিয়েছে ইরান। আর বিপর্যয় কোথায় আসবে? মধ্যপ্রাচ্যের কোনো তেল গ্যাসের অবকাঠামো ইরান ঠিক রাখবে না। শুধু তাই না, আরব সাগর, ওমান সাগর, এই এলাকায় আমেরিকার যে সমস্ত যুদ্ধজাহাজ সমস্ত সবগুলোকে ধ্বংস করে দেবে ইরান। কিন্তু তার ক্ষেপণাস্ত্রের বড় শক্তি এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো এখনও ব্যবহার করেনি। ইরানের হাতে এমন অস্ত্র আছে যা 2-4টা একটা শহরে মারলে টোটাল শহর কলাপস হয়ে যাবে, এরকম কিছু অস্ত্র আছে। তো সেক্ষেত্রে আমেরিকার যে দুই কমান্ডার যে বক্তব্য দিয়েছে যুদ্ধ না করার ব্যাপারে, আমার মনে হয় যে এই দিকেই যাবে আমেরিকার প্রশাসন, আমার কাছে মনে হচ্ছে। এবং ওয়াশিংটনে যে মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে যে গোলাগুলির যে ঘটনা ঘটেছে, অনেকেই বলছেন, যে আমিও বলেছি, যে এই যুদ্ধ আসলে আমেরিকা আর করতে চায় না। এই জন্য যুদ্ধবিরতি দিয়ে, আমি তো তখনই বলেছিলাম যে যুদ্ধবিরতির আড়ালে আস্তে আস্তে নিজেকে লুকিয়ে নেবে, যুদ্ধ থেকে সরিয়ে নেবে। যে কথা শুনছিল না ইরান, সেইটা এই যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শোনানোর ব্যবস্থা করলো, অর্থাৎ যুদ্ধ থেকে সে নিজেকে সরিয়ে নিল। এখন আস্তে আস্তে জানি না কী হবে, কিন্তু একটা অ্যানালাইসিস এরকম আসে যে যুদ্ধ আর আমেরিকা করতে চাইছে না। এবং দেখেছেন তো আপনারা, আব্বাস আরাকচি যখন পাকিস্তান থেকে চলে গেছে ওমানে, তখন ডোনাল্ড ট্রাম্প বলছে কি, আমার প্রতিনিধি দল আর এখন পাকিস্তানে যাবে না,
আর যদি যুদ্ধ বন্ধের ব্যাপারে কোনো যুদ্ধবিরতি চুক্তি করতে চাই ইরান, তাহলে তারা যেন আমাদেরকে বলে, তার মানে তারা যেন ফোন করে। তো ইরান তো এই ফোন করবে না, তার মানে দাঁড়ালো যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধও করবে না আর চুক্তির দিকেও যাবে না। এই অবস্থা আস্তে আস্তে কেটে পড়লো, এমন হতে পারে। তো আমি আরেকটা কথা বলেছিলাম যে আমেরিকা নিরাপদ দূরত্বে যুদ্ধকে নিয়ে যেতে পারলো। কীভাবে নিয়ে গেছে? বিমানবাহী রণতরীর মাধ্যমে। বিমানবাহী রণতরী বানিয়ে এবং বড় বড় যুদ্ধ জাহাজ বানিয়ে, বড় বড় পরিবহন বিমান বানিয়ে, ট্যাঙ্ক, কামান, গোলা বারুদ, বিমান, হেলিকপ্টার সমস্ত সব কিছু বহন করে যে এলাকায় যুদ্ধ করা প্রয়োজন সেই এলাকায় নিয়ে যায়, গিয়ে ওই জাহাজ থেকে বা যেগুলো বিমানে নিয়ে গেল এগুলো দিয়ে যুদ্ধ করে সেই দেশকে পরাজিত করে ফেলে মোটামুটিভাবে। এবং আমেরিকার বৈশিষ্ট্য হচ্ছে সবসময় ছোট সাধারণ দেশের উপর হামলা চালিয়ে জেতার চেষ্টা করেছে। তা অনেক জায়গায় আবার বিপর্যয়ের মুখে পড়েছে, যেমন আফগানিস্তানে, ভিয়েতনামে, ইরাকেও। তো এইভাবে আমেরিকার মূল ভূখণ্ডকে নিরাপদ রেখেছিল, সেখানে কোনো ঝুট ঝামেলা ছিল না। কিন্তু এইবার ইরান যুদ্ধের সময় এইটা আর থাকলো না। কীরকম? ডোনাল্ড ট্রাম্পের উপর গোলাগুলির যে ঘটনা ঘটেছে সেটা একটা ব্যাপার, সেটা যদি নাটক না হয় সত্যি হয় তাহলে ঘটেছে। এরপরে আমেরিকায় যেভাবে এবার নো কিং মুভমেন্ট গড়ে উঠেছে, এবং অর্থাৎ আমরা কোনো রাজা চাই না, কোটি কোটি মানুষ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এবং মার্কিন জনগণ ক্ষোভে ফুঁসছে। মার্কিন সেনা কমান্ডাররা যুদ্ধ করতে চাইছে না, যুদ্ধ না করার জন্য বলছে। মানে আমেরিকার রাজনীতিতে তোলপাড় চলছে, আমেরিকার অর্থনীতিতে তোলপাড় চলছে, আমেরিকার সামরিক বাহিনী, অস্ত্র, গোলাবারুদ এর কারখানায় তোলপাড় চলছে। আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষেপে উঠেছে। তার মানে সরকারের জন্য আমেরিকার ভূখণ্ড আর খুব একটা নিরাপদ নেই। তো সুপ্রিয় দর্শক, আমি এবার আরও যে দুই একটা ছোট ছোট বিষয় বলেছিলাম সেগুলো নিয়ে একটু আলোচনা করি। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েল আয়রন ডোম মোতায়েন করে। আপনারা সবাই জানেন আয়রন ডোম ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। তো এই আয়রন ডোম মোতায়েন করে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েল আসলে কী বার্তা দিল? এই সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তার জন্য কি এই আয়রন ডোম মোতায়েন করলো, নাকি ওখানে ইসরায়েলি সেনা এবং ইসরায়েলি ঘাঁটি আছে সেই ঘাঁটি এবং সেনাদের নিরাপত্তা রক্ষার জন্য মোতায়েন করলো? আসলে কি, কাদের নিরাপত্তার জন্য ইসরায়েল আয়রন ডোম মোতায়েন করলো? আমরা তো সবাই দেখেছি যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব সমস্ত জায়গায় যে ঘাঁটি আছে সেই ঘাঁটি ওই দেশগুলোর গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা রক্ষার জন্য কিন্তু এই ঘাঁটিগুলোকে ব্যবহার করে। ওই ঘাঁটিগুলো মূলত ব্যবহার করেছে ইসরায়েলের নিরাপত্তা দেওয়ার জন্য। এবং যখন এখান থেকে এইসব দেশে বিপর্যয়ের মুখে পড়েছে আমেরিকার সেনারা, তখন তাদেরকে সরিয়ে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং ইসরায়েলকে সেফটি দেওয়ার জন্য সব কিছু ব্যবহার করা হয়েছে। সেই জায়গায় প্রশ্ন আসছে যে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা দেওয়ার জন্য কি আয়রন ডোম মোতায়েন করবে? আপনারা ভাবেন তাই কি হয়? এই আয়রন ডোম মোতায়েন করা হয়েছে, সেখানে ইসরায়েলি সেনা কর্মকর্তা আছে, সেনাবাহিনীর লোকজন আছে, বিমান বাহিনীর লোকজন আছে, গোয়েন্দা কর্মকর্তা আছে, তাদের নিরাপত্তার জন্য। তার মানে দাঁড়াচ্ছে যথেষ্ট সম্ভাবনা আছে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের সামরিক ঘাঁটি আছে। এতে সংযুক্ত আরব আমিরাত নিজের বিপদ বাড়ালো বলেই মনে করা হচ্ছে। বিশ্লেষকরা কিন্তু সেই রকমই বলছে। কারণ আমরা দেখেছি যে হরমুজ প্রণালীতে আমেরিকার জাহাজও চলতে পারবে, বাণিজ্যিক জাহাজ, শুধু সামরিক জাহাজ চলতে পারবে না। কিন্তু হরমুজ প্রণালীতে ইসরায়েলের কোনো ধরনের জাহাজ চলতে পারবে না। তার মানে ইরানের প্রধান শত্রু কিন্তু ইসরায়েল। সেই ইসরায়েল যখন সংযুক্ত আরব আমিরাতে ঘাঁটি গেড়েছে, তখন ইরান সেটাকে কোনো মতেই ভালোভাবে নেওয়ার কোনো কারণ নেই। বরং যদি যুদ্ধ হয় তাহলে ইসরায়েলের এই সমস্ত ঘাঁটি চুরমার করে দেওয়ার জন্য যত শক্তি নিয়োগ করা দরকার ইরান তা করবে। তার মানে সংযুক্ত আরব আমিরাতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সেই জায়গা থেকে যদি এই যুদ্ধ চলে তাহলে যেমন ইসরায়েলের জন্য বিপদ, তেমনি সংযুক্ত আরব আমিরাতের জন্য বিপদ, বা মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ এই যুদ্ধে সহযোগিতা করছে বা করবে তাদের সবার জন্য বিপদ। কিন্তু সংযুক্ত আরব আমিরাত এটা বুঝতে পারছে কিনা জানি না। তারা ইসরায়েলকে আয়রন ডোম মোতায়েন করার সুযোগ দিয়েছে। তারা ইরানকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেনি, ইসরায়েলকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পেরেছে। আর একটা বিষয় ছিল ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স, যেটা রাজকীয় বিমান বাহিনীর ফেয়ারফোর্ড বিমান ঘাঁটি, এই বিমান ঘাঁটিটা এই ইরানের সাথে যুদ্ধের সময় আমেরিকা ব্যবহার করত।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেননি বা অনেক কিছু করেনি, কিন্তু তার ঘাঁটি ঠিকই ব্যবহার করতে দিয়েছেন এবং এই জন্য তিনি প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন। এবং গত শুক্রবার বা শনিবার শত শত মানুষ এই ঘাঁটি আমেরিকাকে কেন ব্যবহার করতে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তার একদিন পরে গতকাল সকালে এই বিমান ঘাঁটিতে প্রচণ্ড রকমের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই বিমান ঘাঁটিতে মূলত আমেরিকার B-52 এবং B-1 এই সমস্ত বোমারি বিমান রাখা হতো বা এই ঘাঁটিটা ব্যবহার করতো। এই সমস্ত বিমান আমেরিকা থেকে উড়ে আসতো, এই ঘাঁটিতে রেস্ট নিত বা জ্বালানি নিত, নিয়ে ইরানের উপর হামলা চালিয়ে আবার ওখানে ফিরে যেত। তো এই যে ব্রিটেন সহযোগিতা করেছে, নিশ্চয়ই ইরান বিষয়টা মাথায় রাখবে এবং ইরানের হাতে কিছু কিছু ক্ষেপণাস্ত্র আছে, সেটা দিয়ে কিন্তু ইউরোপকে মেসেজ দেওয়া হয়েছে যে তোমরাও কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রের আওতামুক্ত নও। এখন প্রশ্ন হচ্ছে ইরান কতগুলো দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে বা কতগুলো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা যেমন একটা বড় প্রশ্ন। তবে এটাও ঠিক, ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র শক্তি রয়েছে, এমন ড্রোন পাওয়ার রয়েছে, যেটা খুব সহজে শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে না। এবং ইরান পাগলের মতো আন্দাজে না বুঝে কোনো কাজ করছে, এটা ভাবারও কোনো কারণ নেই। ফলে ব্রিটেনকে যথেষ্ট সতর্ক হওয়া উচিত। মার্কিন সামরিক বাহিনীকে তারা কোনো রকম সহযোগিতা করছে না বলে ঘোষণা দেওয়ার পরে এই সমস্ত ঘাঁটি ব্যবহার করতে দেওয়া সম্ভবত তাদের আন্তর্জাতিক প্রতিশ্রুতির বরখেলাপ। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন, মার্কিন দুই কমান্ডার যে বক্তব্য দিয়েছেন, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করা উচিত, অর্থাৎ যুদ্ধ করা উচিত হবে না, এটা কি প্রকৃতপক্ষে এক ধরনের বিদ্রোহ ঘটল নাকি একেবারে সাধারণ কোনো ব্যাপার? আপনাদের কাছে কি মনে হচ্ছে?